সুধী দর্শক মণ্ডলী, আমি সারোয়ার চৌধুরী সিপিএ। আমাদের চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান চৌধুরী সিপিএ ট্যাক্স ও বাণিজ্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট সিপিএ মোহাম্মদ চিস্তি। স্বাগতম চিস্তি ভাই। অনেক ধন্যবাদ সারোয়ার ভাই আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। দর্শকরা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। শুরুতেই আলোচনা করতে চাই যেটা হচ্ছে এই বছরের ট্যাক্স সিজনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন এবং কি কারণে এই ট্যাক্স সিজনটা আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য কি বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে। এই বছর আমরা জানি যে বিগ বিউটিফুল বিল অ্যাক্টের কারণে বলা হচ্ছে যে আমেরিকার ইতিহাসে সব থেকে বেশি রিফান্ডের একটা ট্যাক্স ইয়ার। তো এই জন্য সবাই একটু এক্সাইটেড, কারণ সবাই বেশি বড় অঙ্কের রিফান্ড পাইতে চায়। যেটা বলা হচ্ছে যে ওভার $150 বিলিয়ন থেকে $200 বিলিয়ন পর্যন্ত রিফান্ড বাড়বে এই বছর। ডেফিনেটলি সবাই এক্সাইটেড, এবং শুধু যে রিফান্ড বাড়বে তা না, রিফান্ড বাড়ার সাথে সাথে ট্যাক্স ফাইলে কিছু জটিলতাও বাড়বে, কারণ নতুন ল আসছে এবং নতুন কিছু ক্রেডিট আসছে। এই ল এবং ডিডাকশন এবং ক্রেডিটগুলোর জন্য যেরকম রিফান্ড বাড়বে এরকম জটিলতাও বাড়বে। বর্তমান যে প্রতিকূল আবহাওয়া, যে স্নোফল, যেখানে নিউ ইয়র্কে প্রতিদিন যাতায়াত ব্যবস্থায় যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সবকিছু মিলিয়ে মনে করেন যে আমরা যখন ট্যাক্স ফাইলিংটা শুরু করেছি, এখন যদি কেউ এই সময় ট্যাক্স ফাইল করতে না পারে, তার জন্য কি পথ খোলা আছে একটু বলবেন কি? এখনো আসলে নিউ ইয়র্কের যে সিচুয়েশন, আমাদের তো ডিজাস্টার এরিয়া হিসেবে ঘোষণা হয় নাই, বাট ডেফিনেটলি জটিলতা তৈরি হচ্ছে। কেউ যদি ফাইল না করতে পারেন অন টাইম, আপনারা অলওয়েজ এক্সটেনশন ফাইল করতে পারেন। হ্যাঁ, আপনি এক্সটেনশন করতে পারেন, অটোমেটিক 6 মাস এক্সটেনশন নিতে পারেন। এবং আপনার একটা জিনিস মনে রাখবেন, এক্সটেনশন ফাইল করার ক্ষেত্রে এক্সটেনশনটা শুধু টু ফাইল, নট টু পে। আপনি এস্টিমেট করে আপনার অ্যামাউন্টটা আপনি পে করে দিবেন, পে করে দিয়ে আপনি 6 মাসের এক্সটেনশন পেয়ে যাবেন। তো ডেফিনেটলি ট্যাক্স ফাইলের জটিলতা শুধু ওয়েদারের জন্য সেটা না। আমরা জানি গত বছর গভর্নমেন্ট শাটডাউনের জন্য আইআরএস মোটামুটি অনেকটা বন্ধের মতোই ছিল, এবং আইআরএস এর কিন্তু এমপ্লয়ি শর্টেজ, ওদের এমপ্লয়ি মোটামুটি 1/3 চলে আসছে। আইআরএস এর বিভিন্ন আপনার ডিলে এবং ট্যাক্স সিজন শুরু হয়েছে ডিলেতে। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, এই বছর যারা ট্যাক্স ফাইল করতেছেন, যাদের আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আছে, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে, তারা কিন্তু মার্চের প্রথম সপ্তাহের আগে মোস্টলি একটা রিফান্ড পাবেন না। তো এই জন্য আপনার ট্যাক্স ফাইলটা ডিলে নিয়ে শুরু হচ্ছে এবং বিভিন্ন জটিলতা, নতুন ল, নতুন ডিডাকশন নিয়ে শুরু হচ্ছে। যদিও রিফান্ড বাড়বে ডিফারেন্ট ট্যাক্স সিজনে এবার আর কি, কম্পেয়ারিং আদার ইয়ার্স। আরেকটা জিনিস আমি প্রায় সময় লক্ষ্য করি যে আমি তো আমার অফিসে যারা আসেন অনেকেই খুব তাড়াহুড়া করে চলে আসেন। জিনিসপত্র, ডকুমেন্টেশন, W2, 1099, 1098, যে সমস্ত ফর্মগুলো আমরা সাধারণত ট্যাক্স ফাইল ব্যবহার করি, তারা দেখি যে একটা এনভেলপ করে নিয়ে আসলো, কিন্তু ট্যাক্স ফাইল করার পরে দেখা গেল যে 2 সপ্তাহ বাদে বললো যে আমার একটা W2 তে এখন এসছে, এখন কি করি? সেই ব্যাপারে আপনার কি পরামর্শ আছে ট্যাক্স পেয়ারদের জন্য? জি, আচ্ছা, আমি সব সময় বলি যে তাড়াহুড়া করে কখনো ট্যাক্স ফাইল করবেন না। আপনি আস্তে ধীরে সব ডকুমেন্ট পাওয়ার পরে করবেন। আপনি সঠিকভাবে ফাইল করা ইম্পর্টেন্ট তাড়াহুড়ো ফাইল করার থেকে। এখন আপনি তাড়াতাড়ি রিফান্ড পাওয়ার জন্য আপনি যদি তাড়াহুড়ো করে ফাইল করেন, আপনি যদি ভুল ইনফরমেশন দিয়ে ফাইল করেন বা ইনকমপ্লিট ট্যাক্স ফাইল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিফান্ড তাড়াতাড়ি পাওয়ার থেকে আরো বেশি ডিলে হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আসলে প্রতি বছর আমি ফেস করি, দেখি আমাদের ক্লায়েন্টের মধ্যে, ডেফিনেটলি আপনিও দেখেন, অনেকেই আপনার ট্যাক্স ফাইল করে যাওয়ার পরে ফোন দিয়ে বলে, চিস্তি ভাই আজকে একটা W2 পাইছি, ট্যাক্স কি ফাইল করে ফেলছেন? তো আমরা যেটা আমাদের অফিসে নর্মালি অনেক সময় করি, যেই ক্লায়েন্টদেরকে মনে হয় যে একটু অনেক ডকুমেন্ট বা একটু অগোছানো, ওদের হিস্ট্রি আছে অগোছানো, তাদেরটা অ্যাটলিস্ট 2-3 দিন 1 সপ্তাহ হোল্ড করি। হ্যাঁ, তারপর অনেক সময় হয় কি, ফাইল করার পরে এসে বলতেছে যে ভাই একটা W2 আজকে পাইছি, এটা পাইছি। তখন কিন্তু আমাদের আবার অ্যামেন্ডমেন্টের একটা করতে হয়, ট্যাক্স ফাইলটা অ্যামেন্ড করতে হয়, এবং ডিপেন্ড করে কি ধরনের ডকুমেন্ট তারা অ্যাড করেন, ওটার উপর বেস করে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হয় আর কি। 65 এন্ড আপ যারা হয়ে গেছে তাদের জন্য এডিশনাল স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাচ্ছে। আর যারা ওভারটাইম কাজ করেছেন তাদের জন্য কিছু বেনিফিট আছে। যারা টিপস উপর কাজ করেছেন তাদের জন্য কিছু বেনিফিট আছে। তো সবকিছু মিলিয়ে এই বছরের ট্যাক্স রিটার্নটা প্রিপারেশনটা একটু অন্য ধরনের হবে এবং এক্সাইটিং হবে। অনেকেই ভালো ট্যাক্স রিফান্ড পাবেন। অনেক এই পর্যন্ত আমি আমার অফিস থেকে কয়েকজন দেখেছি যে আরে বাবা বেশ ভালোই, তো প্রায় $20,000 পর্যন্ত বেনিফিট পেয়ে যাচ্ছে স্টেট এবং মিলিয়ে। সুতরাং সবকিছু মিলে আপনি যেটা বললেন যে এই বছর একটু রিফান্ডটা বেশি হবে, সেটা আমরা আশা করতে পারি, অলরেডি দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস
আমি আপনার সাথে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছিলেন যে উনি একটা স্টিমুলাস চেক অথবা যেটাকে বলে ট্যারিফ রিবেট চেক যেটা দিবে বলছিলেন, এখন সেটা কি এখনো কার্যকরী আছে? সেটা কি চালু মানে পাওয়ার সম্ভাবনা আছে? গত বছর তো প্রায় নভেম্বরের দিকে চিন্তা করছিলাম যে আমরা পেয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত পাই নাই। এখন সামনে কি পাওয়ার সম্ভাবনা আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, এখনো পর্যন্ত এরকম কোনো কংক্রিট কোনো আপডেট আসে নাই। ট্রাম্প তো অলওয়েজ বলতেছে যে যেই টাকা সে ট্যারিফ থেকে কালেক্ট করতেছে সেই টাকা দিয়ে সে $2,000 করে আমেরিকার সিটিজেন যাদের লো ওভার মডারেট ইনকাম আছে তাদেরকে দিবে, তারপরে সেই টাকা আরো বেশি থাকবে, সেটা দিয়ে সে ইউএস এর যে ন্যাশনাল ডেপ্ট বা ঋণ আছে সেই ঋণটা সে পরিশোধ করবে আস্তে আস্তে। তো ঋণ যেটা আছে সেটা আমরা জানি যে ইউএস এর ন্যাশনাল ডেপ্ট $37 ট্রিলিয়ন মতো। তো এখন সে ওই 2,000 করে দেওয়ার পরে যদি অবশ্যই থাকে সেটা দিয়ে ওটা দিবে। তো গতকালকে যে নিউজ দেখলাম যে আপনার সুপ্রিম কোর্ট অলরেডি আপনার স্টে অর্ডার দিচ্ছে আপনার ওই যে ট্যারিফ ইনক্রিজের ক্ষেত্রে। তো এখন সুপ্রিম কোর্ট যদি কন্টিনিউ বা আপনার ওখানে যদি স্টে অর্ডারটা কন্টিনিউ করতে পারে তাহলে তো ট্যারিফ খুব একটা কারেক্ট হওয়ার চান্স নাই, সেক্ষেত্রে হয়তো এটা নাও হতে পারে। বাট ইউএস গভর্নমেন্ট যদি চায়, আমি কারো হতাশ হতে বলবো না, ইউএস গভর্নমেন্ট যদি চায় there is a lot of other ways to get money and give money, right? আমরা জানি যে আইআরএস এর কাছে বিলিয়নস অফ ডলার পড়ে আছে আনক্লেইমড রিফান্ড বা আনক্লেইমড ফান্ড। অনেক সময় আনডকুমেন্ট মানুষজন অনেক সময় ট্যাক্স ফাইল করে, ফেক সোশ্যাল সিকিউরিটি দিয়ে মানুষজন আগে ট্যাক্স ফাইল করতো বিভিন্নভাবে। তো ওই টাকা কিন্তু রয়ে যায়। আবার অনেকে আসছে দেখো 3 বছর পরে কিন্তু আপনি রিফান্ড ক্লেম করতে পারতেছেন না স্ট্যাচুট অফ লিমিটেশনের কারণে। অনেকেই রিফান্ড ডিউ তাদের কাছে, ওরা আপনার ওই রিফান্ডটা ক্লেম করে না। এই টাকাগুলো কিন্তু আনক্লেম হিসেবে আইআরএস এর কাছে থেকে যায়। তো আইআরএস এর কাছে বিলিয়নস অফ ডলার পড়ে আছে। তো গভর্নমেন্ট চাইলে যে কোনো ভাবে তারা ম্যানেজ করে টাকাটা দিতে পারে। আরেকটা ব্যাপার, দিবে কখন দিবে আমরা জানি না, বাট আমাদেরকে অনেকেই কল দিয়ে বলে চিস্তি ভাই ওই 2,000 টাকা কবে পাবো। আমি ডেফিনেটলি আপনি শুনেন যে আমি 2,000 তো পাইলাম না, ট্যাক্স ফাইল করতে এসে বলে যে 2,000 এর কথা বলছিলেন, 2,000 তো পাইলাম না। আমি তো বলি আপনি তো পান নাই ভাই, আমিও তো পাই নাই। আমার উত্তরটা হচ্ছে সেটা, না আমিও পাই নাই এখন পর্যন্ত, কখন যে পাবো কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং আশাহত হই না, আমরা সামনের দিকে হয়তো পাবো। যাই হোক, আমাদের আসলে এই জিনিসটা আমরা যে আমাদের এই আলোচনাটা এটা খুবই মানে এটা একটা সচেতনতামূলক একটা অনুষ্ঠান। আমরা চাই যে আমাদের যে এখানকার মধ্যবিত্ত পরিবার যারা আছি, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি, আমরা যারা একটু চাকরি করি অথবা কোনো ধরনের কনসাল্টিং করি, অনেকেই বাড়ি ভাড়া দিয়ে তার উপর জীবন ধারণ করেন, এই সমস্ত ক্ষেত্রে তাদের কিছু জানার বিষয় আছে। বিশেষ একেবারে বড় ধরনের ট্যাক্স প্ল্যানিং নয়, এটা হচ্ছে জানার বিষয় কি করা যায়। যেমন ধরেন একটা প্রশ্ন করতে পারি, একটি পরিবার তাদের একটা বাড়ি আছে, তাদের মনে করেন যে একটা বাড়ির মধ্যে 1 ফ্যামিলি ভাড়া দেয়, তাদের নিচে তলায় তারা থাকে। এই সমস্ত ক্ষেত্রে এই ট্যাক্স ফাইলিং এর ব্যাপারে তার কি ব্যবস্থা নেওয়া দরকার, অথবা কিভাবে উনি নিজেকে একটু করতে পারবে, ট্যাক্স সুবিধা নিতে পারবেন। জি, আচ্ছা, কারো যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকলে যেটা হয় আপনার রেন্টাল যে ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে ওখান থেকে আপনি আপ টু $25,000 পর্যন্ত লস দেখাতে পারতেছেন। এখন নর্মালি বাড়ি যদি নিউ ইয়র্কে আমরা যারা থাকি, নিউ ইয়র্ক সিটিতে 2 ফ্যামিলি বাড়ি থাকলে অটোমেটিক্যালি আপনার বাড়ির দামও অনেক বেশি, ডেপ্রিসিয়েশন কস্টটা অনেক বেশি হয়, এবং আপনার ওখানে ট্যাক্স বেশি আছে। ইন্টারেস্ট যদি কেউ যদি লোনে বাড়ি কিনে থাকে ইন্টারেস্টটা অনেক বেশি থাকে, এবং রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স তো মোটামুটি থাকেই বড় একটা অ্যামাউন্টে, ইউটিলিটি বিল থাকে, ওয়াটার বিল থাকে। তো মোটামুটি আপনার একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকলে ওখানে কিছু টাকা লস অটোমেটিক্যালি প্রতি বছর আসে। তো আপনার যদি প্রপার ডকুমেন্টেশন থাকে, আপনি লসটা যদি দেখাইতে পারেন, সাপোজ আপনার ইনকাম $75,000 W2 থেকে, আপনার বাড়ি থেকে ওখানে যদি 10,000 টাকা আপনি লস আসে, তো আপনি 75,000 টাকার মধ্যে ট্যাক্স না দিয়ে আপনি তখন 65,000 এর মধ্যে ট্যাক্স দিতে হবে। কারণ ডিপ্রিসিয়েশন একটা বড় ধরনের ট্যাক্স আইটেম, যেটা দ্বারা আপনার ট্যাক্স বেনিফিটটা নিতে পারেন। রাইট, এবং শুধু যে এটা না, এবং এই বছর একটা নতুন যে আপনার সল ট্যাক্স ক্রেডিট, স্টেট এন্ড লোকাল ট্যাক্স ক্রেডিট, যারা ভালো টাকা W2 তে ইনকাম করেন বা যারা স্টেট ট্যাক্স দেন অনেক টাকা, এবং যারা প্রপার্টি ট্যাক্স, রিয়েল এস্টেট ট্যাক্স দেন, যে যারা হাই রিয়েল এস্টেট ট্যাক্স এরিয়াতে বাড়ি, তারা কিন্তু আইটেমাইজ ডিডাকশন নিয়ে আপনার আপ টু $40,000 পর্যন্ত আপনার প্রপার্টি ট্যাক্সের ডিডাকশন নিতে পারতেছে। তো ডেফিনেটলি এটা অনেক বড় সুযোগ হবে যারা মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির লোকজন আছেন। আরেকটা জিনিস যেটা চিন্তা করি, যে যারা ট্যাক্স ফাইল করতে আসে
তারা অনেক সময় বলে যে আমাদের কার লোন, ইভি ট্যাক্স ক্রেডিট, এগুলোর কি অবস্থা। আমার তো মনে হয় ইভি ট্যাক্স ক্রেডিটটা ফেজ আউট হয়ে গেছে, এটা ফেজ আউট হয়ে গেছে। সুতরাং যারা এখন ইলেকট্রনিক ভেহিকল কিনেছেন তাদের খুব একটা বেশি সুখবর নাই। তবে গাড়ি কেনার জন্য ইন্টারেস্ট যদি পে করে থাকেন, এটা তো ডিডাকশন নিতে পারবে, এটা আমরা আপনাদেরকে একটা সুখবর জানাতে পারি। আর একটা জিনিস যেটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে এখন তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য এখন ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে কি কি মানে সুযোগ সুবিধা অথবা কোন ধরনের প্ল্যানিং তাদের দরকার। আচ্ছা, অনেক সময় তারা অডিটে পড়েন, বেশিরভাগ তারা অডিটে পড়েন, মনে করে যে তারা একটু সচেতন না, সেই জন্য আমরা তাদেরকে কি উপদেশ দিতে পারি। আমি তো প্রায় সময় বলি যে আপনি যেহেতু ক্ষুদ্র ব্যবসার মেইন জিনিসটা হচ্ছে ডকুমেন্টেশনটা। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক থাকতে হবে। ব্যাংকের অনেক সময় এসে লোকজন বলে ট্যাক্স প্রিপেয়ারের কাছে, একজন সিপিএ অথবা এনরোল এজেন্টের কাছে গিয়ে বলছে ভাই করে দেন একটা। এটা কি একটা ভালো পদ্ধতি? এটা কি একজন ট্যাক্স প্রিপেয়ারের করা উচিত? আমার তো মনে হয় এটা করা উচিত না। এইভাবে করে দেন বলে তো হবে না। ডকুমেন্টেশনটা নিজেই আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন মনে রাখবেন যে সাইনটা করছেন আপনিই বলতেছেন যে আমি আন্ডার পেনাল্টি অফ পারজুরি আমি এটা সাইন করতেছি। সুতরাং যতই বলেন যে আরেকজন ট্যাক্স প্রিপেয়ার তৈরি করে দিয়েছে, এটা হবে না। সুতরাং এটা মনে রাখতে হবে। আর ক্ষুদ্র ব্যবসার অডিটের ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে কিনা? জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসলে আইআরএস যখন অডিট করে মেইনলি স্মল বিজনেসদেরকে বেশি টার্গেট করে, স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড অথবা স্কেজুয়াল সি, এলএলসি থাকে বা স্কেজুয়াল সি থাকে, তাদেরকে বেশি টার্গেট করে, রাইট? তো প্রপার ডকুমেন্টেশন রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমাদের কাছে সে বলে যে ডিডাকশন এত নিতে হবে, রাইট? তো ডিডাকশন আপনি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি নিতে পারেন যদি আপনার কাছে প্রপার রেকর্ড থাকে, রাইট? তো ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে অর্গানাইজ থাকা ইজ খুব ইম্পর্টেন্ট। তো আমি অলওয়েজ বলি যে আপনারা যেটা করবেন যে আপনি একটা বুক কিপিং রাখেন, আপনি মেনটেন করেন আপনি কত টাকা আসতেছে, কত টাকা যাচ্ছে। দিস ইজ ইউর বিজনেস, রাইট? আর আপনি সিপিএ হায়ার করেন বা অ্যাকাউন্টেন্টের কাছে যান, যার কাছেই যান, আপনি যাইতে হবে এরকম একজনের কাছে যে আপনার সিচুয়েশনটা বুঝবে, আপনার কমপ্লেক্সিটির উপর বেস করে আপনি চুজ করবেন কার কাছে যাচ্ছেন। এখন আপনার যদি সিম্পল W2 ট্যাক্স ফাইল হয় আপনি নিজেই করতে পারেন হয়তো বা, অথবা আপনি আরেকজনের সহায়তা নিতে পারেন আপনি না জানলে। তো ভুল যদি হয়, যেটা আপনি বললেন যে আপনি সাইন করতেছেন, ইটস ইউর রেসপন্সিবিলিটি। এবং আপনার অ্যাকাউন্টেন্ট যদি এরকম কারো কাছে যান, হয়তো আপনার স্পেসিফিক সিচুয়েশনটা সে জানে না। হ্যাঁ, এরকম হতে পারে যে অ্যাকাউন্টিং এবং সিপিএ প্রফেশন ইজ এ হিউজ এরিয়া, রাইট? যেটা কিছু ব্যাপার হয়তো আমরা এক্সপার্টিস, হয়তো আরেকজন হয়তো অন্য একটা ব্যাপারে এক্সপার্টিস আছে বা স্পেশালাইজ বলা চলে। তো আপনার যদি স্পেসিফিক কোনো সিচুয়েশন থাকে যে যেটা আপনার একজন, ধরেন আপনি এরকম হতে পারে যে আপনি বাড়ি বিক্রি করলেন, 501c3 করলেন বা আপনি ইনভেস্টমেন্টের নন প্রফিটের ক্ষেত্রে, অথবা 1031 এক্সচেঞ্জ করলেন বাড়ি বিক্রির ক্ষেত্রে, আপনি এরকম একজনের কাছে যেতে হবে যে এই ব্যাপারগুলো জানে। হ্যাঁ, এখন আপনি শুধু আইডিয়া করে যদি বলেন যে না আপনি দিয়ে দেন, হ্যাঁ সেটা তো হবে না। কারণ আপনার বাড়ির কত খরচ হয়েছে, আপনার বিজনেসে কত খরচ হয়েছে সেটা আপনি জানবেন। আপনার অ্যাকাউন্টেন্ট তো নরমালি যারা ট্যাক্স ফাইল করে তারা জানবেন। এখন আমাদের ক্লায়েন্ট আছে যাদের জন্য আমরা বুক কিপিং করি, উই মেইনটেইন देयर ডে টু ডে অ্যাক্টিভিটিস। ওই ক্লায়েন্টদের ক্ষেত্রে আমরা জানি যে তার কত খরচ, কোথায় খরচ, কিভাবে খরচ হচ্ছে। বাট যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে শুধু এঙ্গেজমেন্ট, শুধু জাস্ট টু প্রিপেয়ার দ্য ট্যাক্স রিটার্ন, শুধু ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করা হলে তো আমরা শুধু আপনার ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করব, আপনি তখন আপনার এক্সপেন্স এবং প্রফিটের যে রেকর্ড এগুলো আমাদের কাছে নিয়ে আসতে হবে। তো এক্সপেন্স ও প্রফিটের রেকর্ডটার জন্য অলওয়েজ অডিট থেকে বাঁচার জন্য আপনি অলওয়েজ মেক শিওর করুন আপনার কাছে রেকর্ড আছে। তখন অডিটটা যে শুধু আপনার এক্সপেন্স বেশি দেখাইলে হবে বা অন্য কোনো কারণ হবে এরকম না, র্যান্ডমলি পিক করতে পারে। সুতরাং আপনারা মনে করবেন না যে আপনি আপনার ট্যাক্সটা অডিট হবে না, এটা মনে করবেন না। সেই জন্য আপনাদের প্রিপেয়ার্ড থাকতে হবে। আমি অনেক ট্যাক্স পেয়ারদেরকে দেখেছি, তারা বলে যে আমি জিজ্ঞেস করি যে আপনি যে বাড়িটা ভাড়া দেন আপনি ভাড়াটা কিভাবে নেন, বলে যে আমি তো ক্যাশ দিয়ে দেয় অথবা আমাকে জেলে পাঠাই। তাইলে আপনি যখন অডিট হন আর যদি আপনি ট্যাক্স ফাইলের মধ্যে বলেন যে আপনার ইনকাম, বলে যে খরচগুলো সবগুলো দিচ্ছেন আপনি, কিন্তু ইনকামের ক্ষেত্রে আপনি যদি বলেন যে ট্যাক্স প্রিপেয়ারকে বলেন যে আচ্ছা একটা লাগাই দেন, $12,000 লাগাই দেন, $14,000 লাগাই দেন, আমরা বলি যে কেমনে লাগাবো এটা, বলে যে তো আমাকে জেলে পাঠায়। আসলে কথা হলো যে জেলে পাঠাক যাই পাঠাক আপনার টাকাগুলো তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সুতরাং যখন অডিট হয় তারা দেখবে যে আপনার রেভিনিউটা কোথায় যাচ্ছে, এই যে আপনার ক্যাশ সাইকেলটা
ক্যাশটা কোথায় যাচ্ছে। সুতরাং আমরা ব্যাংক স্টেটমেন্ট যদি দেখে ওরা একেবারে লাইন বাই লাইন ওরা চেক করে, কিন্তু যখন অডিট হয় লাইন বাই লাইন চেক করে, যখন বলে যে এই যে 100 টাকা আসলো এটা কোথা থেকে আসছে, এই জিনিসগুলো যদি আপনি যদি ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনি বড় বিপদে পড়বেন। সুতরাং এটা কি বলে এটাকে ফ্রজুলেন্ট ট্যাক্স রিটার্ন অথবা অন্য ধরনের অনেকগুলো 3টা আছে আপনার এই পেনাল্টি আছে, সেই পেনাল্টির মধ্যে পড়বেন। সুতরাং আমার অনুরোধ, আপনারা যারা ট্যাক্স ফাইল করবেন, ট্যাক্স ফাইলের জন্য যাবেন, ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাবেন, আপনাদের ডকুমেন্টেশনগুলা সত্যিকার অর্থে আপনাদের যা যা আছে এটা সত্যিকার অর্থে বলবেন। আপনি যদি বলেন যে ঠিক আছে আমি জেলে পাই অথবা আমি ক্যাশে নিই, তখন আপনার ট্যাক্স প্রিপেয়ার আপনাকে একটা সহায়তা করতে পারবে কিভাবে ট্যাক্স প্রিপারেশনটা করলে আপনি নিরাপদ থাকতে পারবেন। আপনার কি মনে হয় হিসেবে আপনি কি বলেন? না, অফকোর্স আপনার ডকুমেন্টেশনটা রাখা খুব ইম্পর্টেন্ট, এবং অনেকে সেম সিচুয়েশন আমরা ফেস করি যে আপনি একটা দিয়ে দেন। এখন আপনি যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট ওরা অডিট করে, তখন আপনি তো প্রুভ করবেন কি করে আপনার কত টাকা আসছে। বা রিসেন্টলি আমি নিউ ইয়র্ক স্টেটে যারা আছেন আমি দেখতেছি যে কেউ 1099 দিয়ে ট্যাক্স ফাইল করলে বা ক্যাশ ইনকাম শো করে ট্যাক্স ফাইল করলে স্টেট কিন্তু চিঠি পাঠাচ্ছে, তুমি যে ইনকাম করছো টাকাটা কিভাবে পাইছো, তোমার ব্যাংকে জমা দিলে ক্যান্সেল চেক দাও, এমপ্লয়ার তোমাকে 1099 দিলে ওই রেকর্ড দাও, তোমার ব্যাংকের স্টেটমেন্ট পাঠাও। তো ব্যাংকে যদি আপনার সারা বছরে ঢুকে থাকে 5,000, আপনি যদি শো করেন 30,000, আদার মানে বাকি টাকাটা কোথেকে আসলো। তো আবার এরকম ভাইস ভার্সা হইতে পারে, যেটা বললেন আপনার এখানে 100 টাকা আসলো, বলবে টাকাটা কোথেকে আসছে। তো মেক শিওর করবেন একটু ম্যাচ থাকতে হবে সবকিছুর মধ্যে। এখন আপনি যদি ভাড়া নিচ্ছেন, আপনি যদি ভাড়া চেকে নেন, আপনি রেকর্ড রাখেন কয় টাকা ভাড়া পাইছেন, এবং খরচগুলো আপনি রেকর্ড রাখেন। রেকর্ড রাখলে আপনি লস দেখাইতে পারেন, কোনো প্রবলেম নাই। নর্মালি যারা সেলফ এমপ্লয়েড আমাদের কমিউনিটিতে আছে, আপনার যদি রিপেয়ার মেইনটেনেন্সের খরচ থাকে আপনি রেকর্ড রাখেন, রেকর্ড যদি থাকে আপনি দেখাইতে পারেন। আর অডিটের ব্যাপারটা যেটা বললেন যে বেশিরভাগ সময় আপনি র্যান্ডমলি অডিট হওয়ার চান্স থাকে, যে র্যান্ডমলি তারা স্যাম্পলিং মধ্যে পিক করবে। আর এখন এবার কিন্তু আইআরএস আরো একটু বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে, যে আইআরএস এআই ইউজ করতেছে এবং অনেক টেকনোলজি ইউজ করতেছে, যাতে ওরা মিসম্যাচ ট্যাক্স ফাইলগুলো তারা পিক করতে পারে। তো এখানে অডিটের ব্যাপারটা যে সবাই অডিট হবে ওরকমও না, সবাই যে অডিট হবে না তারও গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ অন অ্যাভারেজ ধরেন আপনার 2 to 3% চান্স থাকে আপনার অডিট হওয়ার। তবে একদম লো ইনকাম হইলে, যাদের ইনকাম 400,000-এর নিচে, তাদের মনে হয় যে অ্যাবাউট আপনার 2% মতো বা 1 চান্স থাকে অডিট হওয়ার। 1.5%। স্কেডিউল সি যারা করেন তাদের অডিটটা বোধহয় একটু বেশি হয়। স্কেডিউল সি সেলফ এমপ্লয়েড, যদিও আপনার লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা বাইডেনের সময় বারবার বলছে আমাদেরকে যে রিচদেরকে ওরা ধরবে, ফান্ডিং দিছে রিচদেরকে ধরার জন্য। বাট ইন রিয়েলিটি আইআরএস আসলে যারা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নেয়, যারা এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট নেয়, লোয়ার ইনকাম ফ্যামিলিদেরকে বেশি টার্গেট করে, কারণ ইটস ইজি ফর देम টু গেট মানি ফ্রম देम। ঠিক আছে, তো যেটা সত্য, কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি হিস্ট্রিক্যালি যদি আমরা দেখি, তারা খুব কমই বড় বড় মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের থেকে কালেক্ট করতে পারে, কারণ দে হ্যাভ টিমস অফ অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাটর্নিস, সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর देम টু গেট মানি ফ্রম देम। সো আইআরএস টার্গেট করে তাদেরকে, যারা আইআরএস একটা চিঠি পেয়ে ভয়ে তাদেরকে টাকা দিয়ে দিবে, আপনার অডিটে না যায় বা কোনো আপনার কেসে না যায়। আমাদের দায়িত্ব হবে মেনলি আমরা যাতে যেটাই আমরা রিপোর্ট করি আমাদের কাছে প্রপার ডকুমেন্টেশন রাখি, এবং ডকুমেন্টেশনগুলো আপনি অ্যাটলিস্ট 3 ইয়ার্স, স্ট্যাচু অফ লিমিটেশন 3 ইয়ার্স পর্যন্ত রাখতে হবে। আর যেটা আপনাদের সাগর ভাই বললেন যে আপনার ভাড়া আসতেছে, আপনি বলতেছেন একটা দিয়ে দেন। এখন আপনার ভাড়াটা যদি আপনি রেকর্ড না থাকে, আপনি কিভাবে শো করবেন কত টাকা আসছে, ঠিক আছে, কত টাকা আপনি ভাড়া পাইছেন। এবং আপনি যদি মনে করেন যে না, আপনি নিউ ইয়র্ক সিটি, ধরেন আমরা যেখানে আছি এখন নিউ ইয়র্ক সিটিতে জ্যাকসন হাইট এলাকাতে, আপনি যদি বলেন যে একটা 2 ফ্যামিলি বাসা আপনি মাত্র 15,000 ভাড়া দিচ্ছেন, বাট স্টেট হ্যাজ রেকর্ড এই এলাকার রেগুলার আপনার নর্মাল এভারেজ ভাড়া কত, তো আপনি যদি বেশি কম দেখাইতে চান রিফান্ড পাওয়ার জন্য, তো ইট গোনা আপনার আপনি র্যান্ডমলি পিকড হইতে পারে, অথবা আপনি মিসম্যাচের জন্য ডাউট করতে পারে যদি অডিটর দেখে। তো মেক শিওর করবেন হোয়াট এভার ইউ ডু ইজ রিজনেবল। হ্যাঁ, রিজনেবল। কারণ আমরা যখন সিপিএ প্র্যাকটিস করি, আমাদের কাছে ক্লায়েন্ট যখন আসে বলে আমি এত টাকা খরচ করছি, হ্যাঁ, তখন কিন্তু আমরা কিন্তু বলি যে ইট ইজ টু মাচ। কারণ আরেকটা জিনিস আমি প্রায় সময় লক্ষ্য করি, সেটা হচ্ছে অনেক সময় অনেক ট্যাক্স পেয়ার তাদের কাছে কোনো ইনফরমেশন আসে না, এবং তাদেরকে বলে যে ওয়েট 60 ডেজ 30 ডেজ এই ধরনের টাইম দেয়, চিঠি পাঠায় যে এটা। আমরা এখন আমি অনেক ক্ষেত্রে আইআরএস এর সাথে কথা বলে দেখেছি যে দেখা যায় যে মোটামুটি অনেক ক্ষেত্রে তাদের
W2 ইনফরমেশন গুলো যদি ঠিক না থাকে এই সমস্ত, সুতরাং ম্যাচিং এর ব্যাপারটা, মনে করেন আপনার 3টা W2 আছে, আপনি দিলেন মাত্র 2টা W2, রাইট, 2টা W2 যদি ট্যাক্স ফাইল করে ফেলছেন, আপনি আর্ন ইনকাম ক্রেডিট অনেক চলে আসছে, তো সবকিছু ক্যালকুলেশন ঠিক আছে, কিন্তু আপনার ইয়েটা আসছে না, টাকাটা আসছে না। এই ক্ষেত্রে সেই জন্য আমরা প্রায় সময় বলি যে ওয়েট করেন, সব জিনিসপত্র পাওয়ার পরে ট্যাক্স ফাইল করেন। এখন এই যে ম্যাচিং কথা যেটা বললেন আপনি, এআই দিয়ে এখন চেক করছে, ম্যাচিং যদি না হয় আইআরএস এটাকে স্টপ করে রেখে দেয়, এটাকে প্রসেস করে না। সুতরাং এটাকে এডিশনাল রিভিউ এবং ওই কাগজপত্র আবার পাঠানো। সুতরাং প্রথম থেকেই যদি আমরা সঠিকভাবে ট্যাক্স ফাইলটা করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটা রিফান্ডটা পেয়ে যেতে পারি এবং ট্যাক্স ফাইলিং এর ব্যাপারটা কমপ্লিট করে ফেলতে পারি। এখন আর যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাচ্চাদের স্কুলের ব্যাপারে। অনেকেই স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তাদের কি করা উচিত, কিভাবে প্ল্যানিং করা উচিত, এবং অনেকে স্কলারশিপ পাচ্ছে। এখন কি এই ব্যাপারে কোনো সাজেশন যদি থাকে আপনি? এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি কারো ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে যারা কলেজে যায়, তো অনেকে এটা মিস করেন। আমরা প্রায় প্রতিনিয়তই কল পাই এরকম যে হ্যাঁ আমার ছেলে 20 বছর বয়স, সে কলেজে যায়, সে একটা জব করতেছে, তো এখন তার ট্যাক্স ফাইলটা সে কিভাবে করবে, তার ট্যাক্স ফাইল করা লাগবে না লাগবে, সে আলাদা ফাইল করবে না, সে স্টিল ডিপেন্ডেন্ট থাকবে। তো এখানে যে রুলসটা হচ্ছে, আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড আপনার সাথে ডিপেন্ডেন্ট থাকতে পারবে আপনার 24 বছর বয়স পর্যন্ত, সে যদি ফুল টাইম স্টুডেন্ট হয়। এবং সে যদি ফুল টাইম স্টুডেন্ট না হয়, তাহলে সে আপনার 18 বছর পর্যন্ত থাকতে পারতেছে, আপনার ডিপেন্ডেন্ট, রাইট? তো এখন ফুল টাইম স্টুডেন্ট হলে এখানে কিছু এডুকেশন ক্রেডিট আছে যেগুলোর জন্য এলিজিবল হতে পারে। আমেরিকান অপরচুনিটি ক্রেডিট আছে, লাইফ টাইম লার্নিং ক্রেডিট আছে, রাইট? ধন্যবাদ ইস্তি ভাই। আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ পর্যায়ে চলে যাচ্ছে। শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আজকের অনুষ্ঠান যে চৌধুরী সিপিএ ট্যাক্স ও বাণিজ্য অনুষ্ঠানে আপনাদেরকে প্রথমবারের মতো স্বাগত জানাচ্ছি এবং নিয়মিত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভবিষ্যতে এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। এটা বিভিন্ন মোটামুটি দেশে বিদেশে সব জায়গায় সম্প্রচারিত হবে এবং ইউটিউব এবং অন্যান্য চ্যানেলেও এই প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।